মেরুবায়ুটা অনেকখানি ভেতরে ঢুকে আসে, ফলে প্রচন্ড শীতলতা তৈরি করে। মেরুবায়ুর মূল মূল কাজটা হচ্ছে, ও যেহেতু মেরু অঞ্চল থেকে প্রবাহিত হয়, ওর জন্য খুব শীতল শুষ্ক প্রকৃতির থাকে, ফলে ও যখন আসে তখন শীতলতা তৈরি করে, কিন্তু শুষ্কতার জন্য কোনো বৃষ্টিপাত ঘটে না। সেই জন্য হ্রদ অঞ্চলের শীতকাল কিন্তু শুষ্ক প্রকৃতির। অন্যদিকে গ্রীষ্মকালে উষ্ণতা কিছুটা বেশি থাকলেও প্রচন্ড উষ্ণতা বৃদ্ধি পায় না, ওর জন্য গ্রীষ্মকাল উষ্ণ বলতে পারবো না, কিন্তু বৃষ্টিপাত হয় বলে গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতি। তাহলে শুষ্ক শীতল শুষ্ক এবং অত্যন্ত শীতল শীতকাল, এবং গ্রীষ্মকালে উষ্ণতা কিছুটা বেশি হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ সামান্য বৃষ্টিপাত দেখা যায়, বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি, 70 থেকে 80 সেন্টিমিটার, কোনো কোনো জায়গায় 100 সেন্টিমিটার। এই হচ্ছে জলবায়ু। এমনি স্বাভাবিক উদ্ভিদের মধ্যে যদি আমরা দেখি, তাহলে বেশিরভাগ জায়গাতেই কিছু পর্ণমোচী উদ্ভিদ গড়ে উঠেছে, ম্যাপল, পপলার, চেস্টনাট এই জাতীয়। সঙ্গে আমি বলবো, এখানে বইতে লেখা নেই কিন্তু সরলবর্গীয় উদ্ভিদেরও কিছু অবস্থান দেখা যায়। হ্রদ অঞ্চলের উপরের পাটে, যেটা কানাডীয় শিল্ডের সঙ্গে কানেক্টেড অবস্থায় রয়েছে, সেখানে কিন্তু কিছু সরলবর্গীয় অরণ্য দেখা যায়। নিচের দিকটায় মূলত নাতিশীতোষ্ণ মিশ্র দেখা যায়, তার মধ্যে চিরহরিত থাকে, পর্ণমোচীও থাকে। স্বাভাবিক উদ্ভিদ আর ডিটেলস দরকার নেই, এটুকু জানলেই হবে। নেক্সট আমরা আসছি খনিজ সম্পদে। যদি আমরা খনিজ সম্পদ দেখি হ্রদ অঞ্চলে খনিজ সম্পদের খুব বেশি বিশেষ তোদের বইতে নেই। কয়লা লেখা আছে ইলিনয়, ইন্ডিয়ানা। আকরিক লোহা দেখা যায় কিছু অঞ্চলে, তার মধ্যে মেসাবি, ভার্মিলিয়ান, মার্কোয়েট এটা হচ্ছে বিখ্যাত। খনিজ তেলের মধ্যে মিশিগান, ওহিও, অন্টারিও হ্রদ আছে। এছাড়া দেখ, আমি নোটে কিছু হ্রদ অঞ্চলে খনিজ সম্পদের যেখানে পাওয়া যায় খনিজ সম্পদ, সেগুলোর একটা নাম দিয়েছি। তোরা চাইলে নোটটা পড়তে পারিস, কিন্তু অবশ্যই বইয়ের পয়েন্টগুলো যদি নোটে না থাকে সেগুলোকে অ্যাড করার পর পুরোটা পড়। মোটামুটি আছে, যদি কোনোটা না থাকে সেগুলো অবশ্যই অ্যাড করে নিয়ে পড়বি, কারণ অ্যাড করে নিয়ে পড়লে তোদের পক্ষে পড়তে সুবিধা হবে। কোনো নামই বাদ যাবে না, বইয়ের নামটা সমেত বাকিটা আমরা পড়তে পারবো। খনিজ সম্পদ থেকে এমনি কোনো বড় প্রশ্ন আসে না, 2-3 নম্বরে একটা প্রশ্ন আসে, হ্রদ অঞ্চলে খনিজ সম্পদের বিবরণ দাও। এই যে পুরো অংশটা, পুরো যেটুকু আমরা পড়লাম, এদের মধ্যে থেকে কিন্তু মূলত জলবায়ু থেকে 2 নম্বরে একটা প্রশ্ন আসতে পারে, জলবায়ুগত বৈশিষ্ট্য লেখো, যেটা জাস্ট বইয়ের জিনিসগুলো, বইয়ের লাইনগুলোকেই 1, 2, 3, 4 পয়েন্ট করে ইজিলি লিখতে পারবি। সৃষ্টি থেকে একটা 2 নম্বরের প্রশ্ন আসে, যেটা নোটে দেওয়া আছে 2 নম্বরের প্রশ্ন হিসেবে সৃষ্টি, যেটা তোদের বললাম। অবস্থান লিখতে গেলে দুটো ভাগে লিখতে হয়, একটা অক্ষাংশগত অবস্থান, একটা সীমানাগত অবস্থান, দুটো ভাগে 1, 2 নম্বরের প্রশ্ন, দুটো আলাদা আলাদা। আর খনিজ সম্পদের ক্ষেত্রে কিন্তু একদমই 2 নম্বরের প্রশ্ন আছে, খনিজ সম্পদের বিবরণ দাও। নেক্সট হচ্ছে শিল্প। হ্রদ অঞ্চলের শিল্প যদি দেখি, তাহলে হ্রদ অঞ্চলে অনেকগুলো শিল্প গড়ে উঠেছে। শিল্প কেন্দ্রগুলোর নামের আর ডিটেলস আমি যাচ্ছি না, কারণ শিল্প কেন্দ্রগুলোর নাম একদম চার্ট করে সুন্দর করে তোদের বইতে দেওয়া আছে, জাস্ট এটা মুখস্থ করে দিতে হবে। আমি যেটা আসছি সেটা হচ্ছে শিল্প উন্নতির কারণ। হ্রদ অঞ্চলে শিল্প উন্নতির কারণ, কিভাবে শিল্প উন্নতি ঘটেছে। দেখ, যদি আমরা শিল্পের ক্ষেত্রে দেখি, তাহলে হ্রদ অঞ্চল মূলত খনিজ ভিত্তিক শিল্পের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ কৃষিজ কিছু শিল্প গড়ে ওঠে, অবশ্যই গড়ে উঠেছে, কিন্তু মূলত খনিজ ভিত্তিক শিল্প। কেন? দেখ, যদি শিল্প আমরা দেখি, তাহলে শিল্পের কাঁচামাল কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে পাওয়া যায়। খনিজ ক্ষেত্র থেকে পাওয়া যায়, কৃষি থেকে পাওয়া যায়, বনজ ক্ষেত্র থেকে পাওয়া যায়, বিভিন্ন ক্ষেত্র থেকে পাওয়া যায়। এবার হ্রদ অঞ্চল কি কি ব্যবহার করে সেটা আমরা দেখি। যদি আমরা শিল্পের ক্ষেত্রে দেখি, এখান থেকে কিন্তু একটা 5 নম্বরের প্রশ্ন আসবে শিল্প থেকে। এটা থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আসবে, উন্নতির কারণ, মানে শিল্প উন্নতির কারণ। এই 5 নম্বরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, মানে এটাকে একটু ভালো করে আমাদের জানতে হবে কি কি পয়েন্ট। আচ্ছা, আমি পয়েন্টগুলো আর এখানে লিখছি না বোর্ডে, কারণ তোদের কাছে নোট আছে, তোরা নোটে দেখতে পারবি পুরোটাই। আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখ, খনিজ সম্পদের প্রাচুর্য। এবার যে কোনো শিল্পোন্নতির কারণ লেখার সময় তোকে কিছু ইনফরমেশন দিতে হবে। উইদাউট এনি ইনফরমেশন কোনো শিল্পোন্নতির কারণ যদি লিখিস, তাহলে সেই শিল্পোন্নতির কারণে কিন্তু 1/2-1.5-এর বেশি পাওয়া যায় না। তোকে 5-এ 5 পেতে গেলে কিছু ইনফরমেশন দিতে হবে। কিরকম ইনফরমেশন? মানে অ্যাকচুয়ালি কিছু স্পাইস থাকতে হবে, নাহলে তো জিনিসটা ভালো হবে না, নাহলে কুকিংটা ঠিক হবে না। এই স্পাইসটার জন্য দরকার কিছু ইনফরমেশন।
ইনফরমেশন কিরকম, যে পয়েন্টগুলো দিচ্ছি সেই পয়েন্টগুলোর এগেনস্টে, পয়েন্টগুলোর জন্য তোকে ছোট ছোট কিছু জায়গার নাম দিতে হবে। যেমন খনিজ সম্পদ, আমরা ফার্স্ট পয়েন্ট প্রথমে একটু ভূমিকা লিখে ফার্স্ট পয়েন্ট ধর দিলাম, 1 নম্বর পয়েন্ট খনিজ সম্পদের প্রাচুর্য। এখন তুই খনিজ সম্পদের প্রাচুর্য যেরকম লিখবি, মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক খনিজ সম্পদ পাওয়া যায় যে জন্য শিল্পোন্নতি ঘটেছে, একদম বোগাস জিনিস, এভাবে লিখিসই না। লেখ মার্কিন যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল, ইলিনয় ইন্ডিয়ানার কয়লা, ওই অঞ্চলের খনিজ তেল, কিওনাও উপদ্বীপ বা মিয়ামি অঞ্চলের তামা ইত্যাদির উপর ভিত্তি করে, এছাড়াও অন্যান্য খনিজ সম্পদের উপর ভিত্তি করে এই অঞ্চলে একাধিক খনিজ ভিত্তিক শিল্প গড়ে উঠেছে। এই যে তুই জায়গার নামগুলো দিলি, এটা হচ্ছে ইনফরমেশন, এটা মাস্ট দিবি এবং আন্ডারলাইন করবি। দুটোই, আগে জায়গার নামগুলো লিখবি এবং আন্ডারলাইন করে দেখিয়ে দিবি আমি এগুলো লিখেছি। তাহলে ফার্স্ট হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য। এছাড়া যে পার্টটা থেকে মূলত কাঁচামাল পাওয়া যায় সেটার একটা বড় অংশ হচ্ছে কিন্তু কৃষিজ এবং রাসায়নিক কাঁচামাল। কৃষিজ কাঁচামালের মধ্যে বা কৃষিজ এবং বনজ কাঁচামালও বলতে পারি, যেমন সরলবর্গীয় উদ্ভিদের নরম কাঠ, এছাড়া কিছু শস্য রূপান্তর বা শস্য প্রক্রিয়াকরণ পদ্ধতি গড়ে উঠেছে, যেমন ধর গম, ভুট্টা, এদের থেকে বিভিন্ন বিস্কিট ফার্ম বা কর্নফ্লেক্স তৈরির কারখানা এগুলো গড়ে উঠেছে। সোয়াবিন থেকে খাদ্য প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন কারখানা গড়ে উঠেছে। এছাড়া বিভিন্ন রাসায়নিক কাঁচামালের উপর ভিত্তি করে বিভিন্ন শিল্প গড়ে উঠেছে। তার মানে প্রাণীজ কাঁচামালের উপর ভিত্তি করে যদি গড়ে উঠেছে ভাবিস মাংস প্রক্রিয়াকরণ, সহজ জিনিস। বনজ কাঁচামালের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যদি ভাবিস কাঠ, সহজ জিনিস। এখন তোকে কৃষিজ, বনজ, আমি বলছি খনিজটা প্রধান, ওটা আলাদা করবি, বাকি কৃষিজ, বনজ, রাসায়নিক, প্রাণীজ এগুলো একসঙ্গে করে দিতে পারিস। বা আরো ভালো হয় তোরা যদি অন্যভাবে করতে চাস, কাঁচামালের প্রাচুর্য করে সবগুলো আলাদা আলাদা করে লিখে করতে পারিস, যেটা খুশি। আমি বলবো নোটটা এনাফ, নোট ফলো কর, কোনো অসুবিধে নেই। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে বিদ্যুৎ শক্তি। যে কোনো শিল্প গড়ে তোলার জন্য ইলেকট্রিসিটি দরকার, কারণ বড় মেশিনারিজকে চালাতে গেলে ইলেকট্রিসিটি দরকার। ইলেকট্রিসিটি ছাড়া আমরা বড় মেশিনারিগুলোকে রান করাতে পারবো না। সেজন্য এখানে এই অঞ্চলেও কিন্তু বিদ্যুতের একটা চাহিদা রয়েছে, তাপবিদ্যুৎ, জলবিদ্যুতের বিশেষ চাহিদা রয়েছে, দুটোই। কিন্তু মূলত যেহেতু হ্রদ অঞ্চল, সেজন্য এখানে কিন্তু একটু উঁচু অক্ষাংশের দিকে অবস্থিত, এখানে কিন্তু কয়লার পরিমাণ এত বেশি নয় বা খনিজ তেলের পরিমাণ এত বেশি নয় যে এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠতে পারবে। এর জন্য মূলত কিন্তু বিদ্যুতের জন্য এরা জলবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপর কিছুটা নির্ভরশীল। জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র নায়াগ্রা রয়েছে, নায়াগ্রা জলবিদ্যুৎ কেন্দ্র ইউজ করে। এছাড়া ব্রিজম্যান, পিকারিং, পোর্ট হোপ, প্যালিসেডম প্রভৃতি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে। এগুলোর নাম প্রত্যেকটাই পাবি নোটে, কিন্তু এই ইনফরমেশন গুলো ছাড়া লিখবি না। কেউ এমনি লিখে দিবি না যে জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুতের সহায়তা থাকায় শিল্পোন্নতি ঘটেছে, এরকম না, অবশ্যই নাম দিয়ে লিখবি, একটা দুটো হলেও নাম দিবি। আচ্ছা, জল সম্পদের প্রাচুর্য, এটার জন্য নাম জানতেও মুখস্থও করতে হবে না, কারণ 5টা হ্রদের নাম জানিস, 5টা হ্রদ থেকেই জল পাওয়া যায়, সবগুলোই মিষ্টি জল, শিল্পের কাজে লাগে বা স্বাদু জল। আর এছাড়া একটা বিখ্যাত নদী আছে যার নাম সেন্ট লরেন্স, ঠিক আছে, সেন্ট লরেন্স নদী এবং পঞ্চহ্রদের জল, পঞ্চহ্রদ মানে সুপিরিয়ার, মিচিগান, হুরন, ইরি, অন্টারিও, এই 5টা হ্রদের জল। নেক্সট, তার মানে আমরা 4টে পয়েন্ট পেলাম। 4টে মানে খনিজ সম্পদের প্রাচুর্য, অন্যান্য কাঁচামালের যোগান, সুলভ বিদ্যুৎ শক্তি, জল সম্পদের প্রাচুর্য। এরপর হচ্ছে পরিবহন ব্যবস্থা। পরিবহন ব্যবস্থার মধ্যে দেখ, হ্রদ অঞ্চলের পরিবহন ব্যবস্থা কিন্তু অন্যান্য জায়গার থেকে একটু অন্যরকম। হ্রদ অঞ্চলের পরিবহন ব্যবস্থা কিন্তু মূলত জলপথ পরিবহন, এবং জলপথ পরিবহন যেহেতু খুব সুবিধাজনক এবং কম খরচায় ঘটতে পারে। কেন? দেখ, জলপথকে নির্মাণ করতে হয় না, জলপথ তো এমনি থাকে, জলপথ তো সড়ক পথের মতো নয়, টাকা পয়সা খরচ করে ওকে তৈরি করতে হয়, জল তো স্বাভাবিকভাবে তৈরি হচ্ছে। তাহলে জলপথের কোনো নির্মাণ খরচ নেই। এটাকে আলাদা করে জলপথটাকে সারাই করতে বা রক্ষণাবেক্ষণ করতে হয়, কিছু ক্ষেত্রে ড্রেজিং করতে হয় হয়তো, কিন্তু বড় কোনো রক্ষণাবেক্ষণ প্রতি বছর বা 2-3 বছর অন্তর রাস্তা ভেঙে যাওয়া, সারানো ইত্যাদি কোনো সমস্যা নেই। ওর জন্য ওরা কি করেছে, এই 5টা হ্রদের মধ্যে 2টো হ্রদ তো সংযুক্তই ছিল, বাকি হ্রদগুলোকে একটা আরেকটার সঙ্গে জয়েন করে দিয়েছে খাল পথের মাধ্যমে। দিয়ে কি হয়েছে, বড় অঞ্চলটা জলপথের আন্ডারে চলে এসছে।
এবং সেই বড় অঞ্চলেরা খুব সহজেই জলপথ পরিবহন ঘটায়। যে খালগুলোর নাম তোরা পাবি ওয়েল্যান্ড, সিওএ মানে সিওএ ক্যানেল, সু ক্যানেল, এগুলো মোটামুটি জলপথ। রেলপথ, স্থলপথ, বিমানপথের মাধ্যমে কিন্তু খুব কম পরিমাণ। বিমানপথে তো খুবই মূল্যবান দ্রব্য ছাড়া পরিবহন এমনিতেও হয় না, কারণ খরচ সাপেক্ষ। স্থলপথ, রেলপথের মাধ্যমে খুব কম পরিমাণ দ্রব্য পরিবহন হয়। বন্দরের মধ্যে মোটামুটি শিকাগো আর ডুলুথের কথা বলতে পারি, সেই দুটোই প্রধান বন্দর। বাকি যদি অন্য কোনো বন্দরের নাম চাস দিতে পারিস, কিন্তু মূলত এই বন্দরগুলোরই নৈকট্য দেখা যায়, যার মাধ্যমে প্রয়োজনীয় দ্রব্য আমদানি রপ্তানি করা হয়। আর এছাড়া এখানে ঘন জনবসতি আছে এবং প্রচুর ব্যবসায়ী রয়েছে, ফলে একদিকে যেমন মূলধনেরও অভাব হয় না, মানে যে ক্যাপিটাল লাগবে শিল্পের ক্ষেত্রে সেটারও যেরকম অভাব হয় না, অন্যদিকে যে শিল্পদ্রব্যগুলো তৈরি হচ্ছে সেগুলো বিক্রির জন্য বাজারেরও অভাব হয় না। ফলে খুব সহজে এই দ্রব্যগুলোকে বাজারে বিক্রি করা যায়। আমি বলবো 5 নম্বরে তোরা 6টা পয়েন্ট দে, এনাফ। 7টা 8টা পড়ে রাখ, 6টা পয়েন্ট ম্যাক্সিমাম দে, এনাফ, তাহলেই হবে। কিন্তু প্রত্যেকটা পয়েন্টে ইনফরমেশন দে। উইদাউট ইনফরমেশন এই কোশ্চেন লেখার চেষ্টাও করিস না, কারণ 1-1.5-এর বেশি কিন্তু কিচ্ছু পাবি না। এবং আমি বলবো এটার পাশে ছোট্ট করে এই অঞ্চলটার ম্যাপ দিয়ে দিবি। যখন কৃষি উন্নতি, শিল্প উন্নতি লিখবি তখন পাশে ছোট করে ম্যাপটা একটু প্র্যাকটিস কর, এটা দেওয়ার চেষ্টা কর। এটা হলে আনসারটা আরো সমৃদ্ধ, আরো সুন্দর হবে। তাহলে শিল্প থেকে আমরা মূলত দুটো পার্ট পাচ্ছি। একটা হচ্ছে শিল্পোন্নতির কারণ, এটা একটা 5 নম্বরের প্রশ্ন। আর একটা হচ্ছে শিল্পের বিবরণ। ঠিক আছে, একটা শিল্পোন্নতির কারণ, আর 3 নম্বরের মধ্যে পাচ্ছি বিবরণ। শিল্পের বিবরণের যে 4টা বই আছে, বাস এনাফ। ওই 4টা শুধু পড়িস, এটার ক্ষেত্রে নোটের কোনো জিনিসই পড়ার দরকার। এবার আমি একটা ছোট জিনিস লিখেছি, সেটা পরে বলছি, আগে কৃষি পার্টটা একটুখানি করে। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষিকাজের ক্ষেত্রে দেখতে পাই, যদি আমরা বইয়ে দেখি, বইয়ে একটা জিনিস আছে যে দেখ, একটা প্রশ্ন খনিজ সম্পদ থেকে বইয়েতে আছে, হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে খনিজ সম্পদের অবদান। এই খনিজ সম্পদের অবদানটা লেখার জন্য আমি দুটো পয়েন্ট তোদের বলবো, দুটো জিনিস একটু ফলো করিস। একটা হচ্ছে খনিজ সম্পদের যে চার্ট রয়েছে নোটে, ওটা লিখিস, এবং শিল্পের খনিজ সম্পদের প্রাচুর্যের যে ফার্স্ট পয়েন্টটা, শিল্পোন্নতির কারণে যে ফার্স্ট পয়েন্টটা, এটা লিখিস। তাহলে এই আনসার হয়ে যাবে। এই আনসারটা আমি আলাদা করে দিলাম, আবার বলে দিচ্ছি। বই নোটের মধ্যে খনিজ সম্পদের যে চার্ট রয়েছে, কোথায় কোথায় কোন খনিজ সম্পদ পাওয়া যায়, এটা। আর শিল্পে খনিজ সম্পদের প্রাচুর্যের পয়েন্টটা, ফার্স্ট পয়েন্টটা, শিল্পোন্নতির কারণে যে খনিজ সম্পদের প্রাচুর্য লিখে ফার্স্ট পয়েন্ট দেওয়া রয়েছে, এটা ফলো করলেই হয়ে যাবে। আচ্ছা, হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার ভূমিকা, এটা পরে আসছি। নেক্সট, কৃষি উন্নতির কারণ। দেখ, হ্রদ অঞ্চলে কৃষি উন্নতি বলতে মূলত কিন্তু এখানে যেটা করা হয়, আগে আমরা দেখেছিলাম প্রেরি তৃণভূমিতে গম চাষ করা হয়, আর একটা বড় অংশে ভুট্টা চাষ করা হয়। দেখ, গমটা মূলত খাদ্যের জন্য চাষ করা হলেও ভুট্টাটা কিন্তু পশুপালনের জন্য চাষ করা হয় এবং পশু খাদ্যের জন্য চাষ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষিকাজের একটা বড় বৈশিষ্ট্য হলো এরা কৃষিকাজের সঙ্গে, কৃষিকাজের মধ্যে কিন্তু শস্য উৎপাদন করে না, পশু খাদ্য উৎপাদন করে। মিশ্র কৃষি ব্যবস্থা প্রচলিত, মানে কি, একটা জমিতে খাদ্যশস্য উৎপাদন করছে, একটা জমিতে পশুপালন করছে, একটা জমিতে পশু খাদ্য উৎপাদন করছে, মানে একই জমিকে বিভিন্ন কাজে ব্যবহার করছে রোটেশন অনুযায়ী। একটা যে জমিতে পশুপালন হচ্ছে সেই জমিতে পরের বছর হয়তো গম চাষ করা হলো, যে জমিতে পশু খাদ্য চাষ করা হচ্ছে সেই জমিতে পরের বছর পশুপালন করা হলো। এরকম ভাবে জমিগুলোকে রোটেশন অনুযায়ী ওরা একটা নির্দিষ্ট ভাবে এটাকে আবর্তিত করতে থাকে। এতে কি হয়, জমিগুলোর উর্বরতা বজায় থাকে। এই মিশ্র কৃষি ব্যবস্থা, এই কৃষি ব্যবস্থা কিন্তু এতে চালু মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের গম ও ভুট্টা ছাড়াও বিভিন্ন ধরনের পশু খাদ্য, হে, আলফা আলফা, ক্লোভার, এই জাতীয় ঘাস চাষ হয়, যেগুলো পশুদের জন্য খুব খুব পশুদের প্রিয় খাদ্য। ফলের মধ্যে আপেল, আঙুর, পেয়ারা, আতা, এই জাতীয় ফল চাষ হয়। আর অন্যান্য ফসলের মধ্যে আমরা কিছু ওই জব, ওট, রাই, সয়াবিন, এই জাতীয় দ্রব্য চাষ হতে দেখি। আর কৃষিতে কি কি পাওয়া যায় সেটাও একটা কৃষিজ ফসলে একটা চার্ট নোটে করা আছে, পড়তে পারিস। মূলত কৃষি উন্নতির কারণের জন্য হ্রদ অঞ্চলে এই যে হ্রদের তীরবর্তী অঞ্চলগুলো দেখতে পাচ্ছি না আমরা, এগুলো সমতল অঞ্চল। সমতল ভাগে কি হয়, সমতল ভাগে যে কোনো কৃষি যন্ত্রপাতি খুব সহজে ইউজ করা যায়।
এই জন্য সমতল অঞ্চলে খুব সহজে কৃষিকাজ, ভালো কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। ওর জন্য সমতল ভূমি আমরা মোটামুটি ইন্ডিয়ানাপোলিস, কলম্বাস এই জায়গাগুলো নিয়ে নিম্ন তরঙ্গায়িত সমতল ভূমি দেখতে পাই, যেগুলোয় ট্রাক্টর, হারভেস্টার, কম্বাইন এগুলো ইউজ করা ইজি। এছাড়া নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ু দেখা যায়। এমনিতে নাতিশীতোষ্ণ জলবায়ু, খুব উষ্ণতা বেশি নয় এবং তার মধ্যে আবার গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। এই নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ু স্বাভাবিকভাবেই খাদ্য উৎপাদনে খুব অনুকূল, কারণ 19 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সবচেয়ে ভালো হয়। এর গড় তাপমাত্রা 16, 17, 15, 16 ডিগ্রি, 17 ডিগ্রি থাকলেও কোনো কোনো সময় গ্রীষ্মকালে 2-3 মাস 4 মাস প্রায় 19-20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখা যায়, যেটা কৃষির জন্য খুবই ভালো। ওর জন্য পরের পয়েন্টে দেখ আলাদা ভাগ একটা করে দিয়েছি, পরিমিত উষ্ণতা বৃষ্টিপাত। এছাড়া উন্নত জলসেচ ব্যবস্থা দেখা যায়, যেটা পঞ্চহ্রদ আর সেন্ট লরেন্স নদী থেকে জলসেচ করা হয়। আগে মূলত খাল বা কূপ নলকূপের মাধ্যমে জলসেচ করা হতো, কিন্তু এখন ফোয়ারা জলসেচ পদ্ধতি, বিন্দু পতন পদ্ধতি ইত্যাদি বিভিন্ন নতুন যে জলসেচ পদ্ধতিগুলো, যে ইরিগেশন, নিউ ইরিগেশন প্রসেস, সেগুলোকে অ্যাপ্রোচ করেছে হ্রদ অঞ্চল। সেই জন্য জলসেচ পদ্ধতি, তাতে কি হয়, জলের ব্যবহার কমিয়েও, মানে জলের অপচয় কমানো যায়। জলের যেটুকু দরকার সেটুকু জল ব্যবহার করা যায়, এই অপচয় কমিয়ে জলটাকে ব্যবহার করা যায়। এটা কৃষির একটা বড় জিনিস, উন্নত জলসেচ ব্যবস্থা। তোরা এখানে ওই বিন্দু পতন সেচ পদ্ধতি বা ফোয়ারা সেচ পদ্ধতি, কিলক সেচ পদ্ধতি, এই পদ্ধতিগুলোকে ইউজ করতে পারে, মানে নামগুলো চাইলে ইউজ করতে পারি সেই পয়েন্ট। এছাড়া উন্নত পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, কারণ কি এখন যেমন ধর এখন কি কিছু এখানকার কৃষিক্ষেত্রে দেখা যায় ওই হেলিকপ্টারের মাধ্যমে কীটনাশক ছড়ানো হচ্ছে, বা কিংবা ফসল কাটার জন্য যন্ত্রের ব্যবহার করা হচ্ছে, মানুষের ব্যবহার করা হচ্ছে না। এই যে বিশেষ পদ্ধতিগুলো, এই যে অত্যাধিক পরিমাণে উন্নত যন্ত্রপাতির ব্যবহার, এটা কিন্তু হ্রদ অঞ্চলের কৃষিতে বেশ ভালোভাবে দেখা যায়। এছাড়া জনবসতি, মানে ঘন জনবসতিপূর্ণ অঞ্চল হয়, খুব সহজেই এখানে খাদ্যের চাহিদা রয়েছে, অতএব স্বাভাবিকভাবেই কৃষিকাজের একটা স্বাভাবিক উন্নতি এখানে সম্ভব হয়েছে। তাহলে কৃষি থেকেই দুটো জিনিস একই রকম, আমি এখানে লিখলাম না, ঘিঞ্জি হয়ে যাবে। কৃষি থেকেও আমরা দুটো জিনিস করব, একটা হচ্ছে কৃষি উন্নতির কারণ, আর একটা কৃষিজ ফসলের বিবরণ। এই কৃষি। নেক্সট পশুপালনে যদি আমরা দেখি, তাহলে এখানে কিন্তু মূলত মেষ পশুপালন করা হয়, গরু মোষ পশুপালন করা হয়, কিন্তু যার প্রধান কারণটা কিন্তু কসাইখানা বা মাংস প্রক্রিয়াকরণের জন্য। এমনি পশুপালনের মধ্যে বইতে যেটা আছে সেটা পড়তে পারিস, নোটেও দেওয়া আছে, হাঁস, মুরগি, তিতির, এছাড়া গরু, শূকর, মেষ, এসব মানে ভেড়া পশুপালন করা হয়। এবং এই পশুপালনে উন্নত কেন, এরকম কিন্তু কোনো প্রশ্ন সাধারণত দেয় একটা, সরি দিয়েছে একটা তোদের ওই একদম বই হ্রদ অঞ্চলের লাস্টে, যে এই পশুপালনে তোর হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত কেন। আমি এটা একটু অন্যভাবে লিখেছি, দুটো পার্টে, তোরা যেটা খুশি ইউজ করতে পারিস। যেমন ধর হ্রদ অঞ্চল ডেয়ারি শিল্প বা দোহ শিল্পে উন্নত কেন, এটাই কিন্তু পশুপালন উন্নত কেন, একই পয়েন্ট, একই জিনিস। ওর জন্য এই প্রশ্নটার পাশে অবলিক দিয়ে লিখে নিতে পারিস, হ্রদ অঞ্চল ডেয়ারি শিল্প বা দোহ শিল্প উন্নত কেন, এটা থেকে পশুপালনে উন্নত কেন। দেখ, পশুপালন মানে হচ্ছে একটা চারণ ভূমি দরকার। ওর জন্য ফার্স্ট পয়েন্টই হচ্ছে বিস্তীর্ণ চারণ ভূমি, মানে যেখানে পশুরা চড়ে বেড়াবে। এই চারণ ভূমি সাধারণত পশ্চিম ও দক্ষিণের প্রেরি অঞ্চলই বড় একটা চারণ ভূমি, যেখানে বিভিন্ন পশুদের পালন করা হয়। পশুখাদ্য উৎপাদনের জন্য আমরা আগেই বলছিলাম যে হে, ক্লোভার, আলফালফা, বিভিন্ন ঘাস, এছাড়া ভুট্টা চাষ করা হয়। নাতিশীতোষ্ণ জলবায়ু পশুদের হেলথের জন্য খুব ভালো, এই জন্য নাতিশীতোষ্ণ জলবায়ুতে খুব সহজেই, যেখানে নাতিশীতোষ্ণ জলবায়ু থাকে বলে পশুপালন করা সম্ভবপর হয়েছে। প্রযুক্তিগত কিছু উন্নতি আছে, যেমন ভেটেরিনারি সায়েন্স অনেক উন্নত এখানকার। এছাড়া কিছু সংকর পশু তৈরি করা হয়, যাদের মধ্যে দুধের পরিমাণ বা মাংসের পরিমাণ অনেক বেশি। যেমন যদি এরকম এখন তো প্রচুর ডিসকভারি ফুটেজ দেখায়, তা দেখা যায় যে এখানকার যে
পশুগুলোকে মূলত মাংসের জন্য প্রতিপালন করা হয়। তাদেরকে ভুট্টা খেতে বিভিন্ন বহুদিন ধরে, এরা একটু বড় হওয়ার পর এদের ভুট্টা খেতে ছেড়ে দেওয়া হয়। ভুট্টা খেয়ে খেয়ে এদের মধ্যে প্রচুর চর্বির পরিমাণ প্রচুর বাড়ে, তখন এই পশুগুলোকে আলাদা করে কসাইখানায় নিয়ে গিয়ে মাংস প্রক্রিয়াকরণের কাজে ব্যবহার করা হয়। এছাড়া পরিবহন ব্যবস্থা, চাহিদা, এগুলো কিন্তু আগের মতোই, এগুলোকে আমি আলাদা করে বলছি না, এগুলো শিল্প, কৃষি, পশুপালন সবার ক্ষেত্রেই একই। আচ্ছা, অন্যান্য কিছু পয়েন্টের মধ্যে আমি দুটো পয়েন্টের কথা বলবো। একটা হচ্ছে পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়, এটা শিকাগোকে বলা হয়, কেন বলা হয়। মোটামুটি পয়েন্টটা দেখবি কিন্তু পশুপালনের মতোই, কারণ এটা পশুপালনের সঙ্গে রিলেটেড পয়েন্ট। এখানে দুরকম প্রশ্ন আসে। হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত কেন, যেটা হ্রদ অঞ্চল ডেয়ারি বা দোহ শিল্প উন্নত কেন, একই প্রশ্ন, এটা থেকে লিখতে পারিস। আর শিকাগোকে কেন পৃথিবীর কসাইখানা বলা হয়, দুটোই 3 নম্বরের প্রশ্ন। এই দুটো পশুপালন থেকে আসে, এই দুটো আলাদা আলাদা করে পড়িস। আমি পৃথিবীর কসাইখানা বলা হয় তার কারণ মূলত মাংস প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি। বাকি ডিটেলসটা বললাম না, কারণ বাকি ডিটেলসটা একদমই কিন্তু আগের কোশ্চেনটার মধ্যে। এবার যে কোশ্চেনটা আমি বাদ দিয়ে গেছিলাম, যে হ্রদ অঞ্চলের উন্নতিতে জলপথের প্রভাব, মানে যেটা পরিবহনের প্রভাব তোদের চেয়েছে, যে এটা আমি আলাদা একটা কোশ্চেন লিখে দিয়েছি 3 নম্বরের মতো, যে হ্রদ অঞ্চলের উন্নতির ক্ষেত্রে কোন কোন পথটা, জলপথটা ব্যবহার করা হয়। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের 5টা হ্রদকে আর সেন্ট লরেন্স নদীকে মিলিয়ে এখানে জলপথ তৈরি করা হয়েছে। 5টা হ্রদকে খালপথের মাধ্যমে যুক্ত করা হয়েছে। যদি আমরা দেখি সেন্ট লরেন্স নদীর মোহনা থেকে সুপিরিয়র হ্রদের পশ্চিমে ডুলুথ পর্যন্ত প্রায় 3760 কিলোমিটার মতো জলপথ, অসংখ্য র্যাপিডস আর জলপ্রপাত রয়েছে এখানে। এইগুলোকে এড়িয়ে প্রায় 7.5 মিটার জলের গভীরতা করে জাহাজ চলাচলের পথ বানানো হয়েছে। সুপিরিয়র হুরন হ্রদের মাঝে সু ক্যানেল তৈরি করা হয়েছে। নাইগ্রা জলপ্রপাতকে এড়ানোর জন্য ইরি আর হন্টারিও হ্রদের মাঝে ওয়েল্যান্ড খাল তৈরি করা হয়েছে। এছাড়া কিংস্টন থেকে মন্ট্রিল পর্যন্ত সেন্ট লরেন্স নদীর গতিপথে ইরি ক্যানেল তৈরি করা হয়েছে। এগুলো তৈরি করার ফলে খুব স্বল্প ব্যয়ে প্রচুর পরিমাণ দ্রব্যকে পরিবহন করা যায়, বিভিন্ন খনিজ সম্পদকে পরিবহন করা যায়। এছাড়া কিছু বন্দর তৈরি হয়েছে, শিকাগো, ডুলুথ, এই বন্দরগুলো তৈরি হয়েছে যাতে খুব সহজে পরিবহন ঘটানো যায়। ওর জন্য অন্যান্য প্রশ্নের মধ্যে আমরা একটাই পেতে পারি, যে হ্রদ অঞ্চলের উন্নতিতে জলপথের প্রভাব বা পরিবহনের প্রভাব। পরিবহন বলতে এখানে কিন্তু মূলত জলপথ, কারণ অন্যান্য পথে পরিবহন খুব কম হয়। 95 থেকে 99% পরিবহন কিন্তু জলপথের মাধ্যমে। তাহলে এই হচ্ছে মূলত হ্রদ অঞ্চলের বিবরণ। আমরা পরেরটা আসছি, কানাডীয় শিল্ড অঞ্চল। ওকে, আচ্ছা, এরপর আমরা কানাডীয় শিল্ড সম্বন্ধে আলোচনা করব। কানাডীয় শিল্ডের অবস্থান মোটামুটি হাডসন উপসাগরকে ঘিরে, অনেকটা ভি এর মতো। দেখ, হাডসন উপসাগর, এটা হচ্ছে হাডসন উপসাগর। হাডসন উপসাগরকে ঘিরে ভি এর মতো আকৃতি বিশিষ্ট একটা কানাডীয় শিল্ড অঞ্চল। ওপরের দিকে কিছু অঞ্চল কানাডীয় শিল্ডের মধ্যে পড়ে। গ্রিনল্যান্ডের যদিও সম্পূর্ণটা পড়ে না, আমি এখানে সম্পূর্ণটা দেখিয়েছি, তোরা জোনে দেখাতে পারিস। যদিও গ্রিনল্যান্ডের উপরের একটুখানি অংশ বাদ দিয়ে কিন্তু কানাডীয় শিল্ডের অন্তর্গত। যাই হোক, অবস্থানগত দিক থেকে যদি দেখি, কানাডীয় শিল্ড মোটামুটি দক্ষিণে 45 ডিগ্রি উত্তর থেকে উত্তরে 83 ডিগ্রি উত্তর পর্যন্ত অবস্থিত। 82 ডিগ্রি, তোদের বইতে 82 আছে, নোটে আমি 83 লিখেছি, ওটা 82 করে নিতে পারি। সেটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, তোদের এবারে বইতে যেহেতু 82 আছে, ওটা 82 করে নিস। তার মানে 45 ডিগ্রি উত্তর থেকে 82 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। আর দ্রাঘিমাগত দিক থেকে এটা পূর্বে 55 ডিগ্রি, পশ্চিম থেকে পশ্চিমে 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এই হচ্ছে কানাডীয় শিল্ডের অবস্থান। এবং কানাডীয় শিল্ডের যদি আমরা সীমানাগত অবস্থান দেখি, তাহলে উত্তর দিকে দেখ, অন্টারিও হ্রদ থেকে দক্ষিণে দক্ষিণে অন্টারিও হ্রদ থেকে উত্তরে এলিস মেয়র দ্বীপের উত্তর উপকূল পর্যন্ত অবস্থিত। পূর্বে ল্যাটারার থেকে আমরা পশ্চিমে প্রায় গ্রেট স্লেভ হ্রদ পর্যন্ত দেখতে পাই বিস্তৃত। ভূপ্রকৃতি বা সৃষ্টি, এই দুটো মানে অবস্থানটা দুভাবে ভাগ করলাম, একটা সীমানাগত আর একটা অক্ষাংশ দ্রাঘিমাংশগত। এই দুটো অবস্থানের ভাগ হলো। আর সৃষ্টি বা ভূপ্রকৃতি আমি বলবো না, তোরা আলাদা করে সৃষ্টি এখানে পড়, কারণ সৃষ্টি যদি তোদের বুঝতেও হয়,
একবার ভূপ্রকৃতির ভিডিও ক্লাসটা দেখিস, ওখানে আমি কানাডীয় শিল্ড অঞ্চলের সৃষ্টিটা বলে দিয়েছিলাম। শিল্ড কাকে বলে, শিল্ড অঞ্চল কিভাবে সৃষ্টি হয়েছে এবং কানাডীয় শিল্ড কিভাবে সৃষ্টি হয়েছে সেটা বলে দিয়েছিলাম। ওটা যদি দরকার হয় ওখান থেকে একবার দেখিস। ওর জন্য সৃষ্টি আর ভূপ্রকৃতি এই দুটো আমি আলাদা বললাম না, কারণ সৃষ্টি আর ভূপ্রকৃতি এই দুটো ভূপ্রকৃতির নোটে আলোচনা করা আছে, এই দুটো তোরা ওখান থেকে দেখতে পাবি। আচ্ছা, হ্রদের বিবরণ আমাদের এক্ষেত্রে দরকার নেই, হ্রদের বিবরণে কোনো কিছুই প্রয়োজন নেই। হ্রদের বিবরণ ছাড়া যে জিনিসটা আলাদা দরকার, যে জিনিসটা আমরা পড়িনি আগে, সেটা হচ্ছে নদ নদী। আমরা নদ নদীটা ডিটেলসে পড়েছিলাম যে পুরো উত্তর আমেরিকার নদ নদী, কিন্তু কানাডীয় শিল্ড অঞ্চলে নদ নদীর মধ্যে আমরা মূলত কিছু নদ নদী হ্রদ দেখা যায়। এই নদীগুলোর মধ্যে ম্যাকেঞ্জি, চার্চিল, নেলসন এগুলো রয়েছে। ম্যাকেঞ্জি উত্তর বাহিনী নদী, এখানে প্রবাহিত। আমরা যে উত্তর বাহিনী নদীতে শীতকালে বসন্তকালে বরফাবৃত থাকে কেন বা বন্যা হয় কেন, এরকম আমরা কিছু প্রশ্ন, একটা স্পেশাল কোশ্চেন দেখেছিলাম, পড়েছিলাম আগের বারে, আগে এক্সট্রা কোশ্চেনে। ম্যাকেঞ্জি উত্তর বাহিনী নদী, নেলসন, চার্চিল দুটো ছোট ছোট নদী আছে। এই নদীগুলো কানাডীয় শিল্ড অঞ্চলে জল সম্পদকে সমৃদ্ধ করেছে। এছাড়া কিছু হ্রদ আছে যেগুলো ক্ষয়কার্যের জন্য অবনমিত হয়ে সৃষ্টি হয়েছে। ক্ষয়কার্যের জন্য অবনমিত মানে শিল্ড অঞ্চলটাই, শিল্ড অঞ্চল তো মালভূমি অঞ্চল, এই মালভূমি অঞ্চল কোনো কোনো সময় নদীর প্রবাহ বা কিছু হিমবাহ এবং বৃষ্টিপাত, এই যে ক্ষয়কারী শক্তিগুলো, প্রাকৃতিক শক্তিগুলো রয়েছে, এদের মাধ্যমে ক্ষয় হয় এবং কিছু হ্রদ তৈরি হয়েছে যেগুলোর জন্য গ্রেট স্লেভ, গ্রেট বিয়ার, আথাবাস্কা এই হ্রদগুলো অন্যতম। একটা প্রশ্ন এখান থেকে দেয় মাঝে মাঝেই যে কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন, একাধিক হ্রদ দেখা যায় কানাডীয় শিল্ড অঞ্চলে, সেটার কারণ আমরা পরে আসছি। কানাডীয় শিল্ড অঞ্চলে হ্রদ দেখা যায় কেন, এটার কোশ্চেনও তোদের আমি নোট হয়তো দিয়েছি, যদি না দিই তাহলে আমাকে একটু ইনফর্ম করিস, আমি এটার একটা আনসার লিখে দেবো, আলোচনা করছি পরে। আগে আমি বাকি পার্টগুলো করে নিই কারণ এগুলো এক্সট্রা কোশ্চেন। আচ্ছা, নেক্সট নদ নদীর যদি বৈশিষ্ট্য দেখি, যেটা বৈশিষ্ট্য তোদের বইতে নেই, আমি বলবো নদ নদীর বৈশিষ্ট্যটা একটু আলাদা করে পড়িস। ভূপ্রকৃতিটা বড় করে তো ভূপ্রকৃতির নোটে পেয়ে যাবে, কিন্তু নদ নদীর ক্ষেত্রে আলাদা বৈশিষ্ট্য পাবি না। সেজন্য নদ নদীর বৈশিষ্ট্যর মধ্যে এখানে দক্ষিণ থেকে উত্তর দিকে হওয়ায় নদীগুলো কিন্তু উত্তর দিকে প্রবাহিত, কিছুটা খরস্রোতা প্রকৃতির, পুরোটাই মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত। ওর জন্য দেখ, মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত যখনই কোনো নদী হবে, সেটা কানাডীয় শিল্ড নয়, তারা সবসময় খরস্রোতা হবে এবং ক্ষয় কম করবে। খরস্রোতা হবে কারণ মালভূমি অঞ্চল উঁচু নিচু, তাই খরস্রোতা হবে। আর ক্ষয় করবে কম কেন, কারণ কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত হয়। মালভূমি অঞ্চলের শিলা আগ্নেয় বা রূপান্তরিত, পার্বত্য অঞ্চল, ভঙ্গিল পার্বত্য অঞ্চল কিন্তু পাললিক শিলায় গঠিত। কিন্তু মালভূমি অঞ্চল, যেটা কানাডীয় শিল্ড, যেহেতু মালভূমি অঞ্চল, যে কোনো শিল্ড অঞ্চলই, সেই জন্য এখানকার নদীগুলো খরস্রোতাও যেরকম হবে সেরকম ক্ষয়ও কম করবে, কারণ কঠিন শিলাকে ক্ষয় করার মতো খুব বেশি শক্তি নদীর থাকে না, সেজন্য ক্ষয় কম করবে। এর জন্য ক্ষয় কম করে বলে পলির সঞ্চয় কম হয় বলে জলবিদ্যুৎ উৎপাদনের খুব উপযোগী। এর জন্য কানাডীয় শিল্ড অঞ্চলে ছোট ছোট বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, এছাড়া হ্রদ তৈরি হয়েছে। যদি আমরা জলবায়ুর দিক থেকে দেখি, তাহলে কানাডীয় শিল্ড অঞ্চলের জলবায়ু মোটামুটি শীতল মহাদেশীয় প্রকৃতির। কিছুটা অঞ্চল তৈগা, কিছুটা অঞ্চল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত, এবং তৈগা তুন্দ্রা জলবায়ুর মিলিত পয়েন্টগুলোই তোরা লিখতে পারিস খুব সহজে। এখানে উত্তর আর দক্ষিণ অংশকে একটু আলাদা করা হয়েছে, কারণ দেখ, আমরা যখন তুন্দ্রা তৈগা ভাগ করেছিলাম, এতখানি পার্ট ছিল, এই এতখানি অব্দি অংশের নিচের পার্টটা ছিল তৈগা জলবায়ুর অংশ, ওপরের পার্টটা ছিল তুন্দ্রা জলবায়ুর অংশ। ওই জন্য কানাডীয় শিল্ডের উত্তর অংশটা পড়ে তুন্দ্রা জলবায়ুর মধ্যে, আর দক্ষিণ অংশটা পড়ে তৈগা জলবায়ুর মধ্যে। ওই জন্য তোরা উত্তর আর দক্ষিণ অংশ তোদের বইয়েতেও আলাদা আলাদা করে ভাগ করা আছে। একটা উত্তর অংশ যেটা তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত, তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, গ্রীষ্মকালেও তাপমাত্রা খুব একটা বাড়ে না, বৃষ্টিপাত খুব কম হয়, যেটা গ্রীষ্মকালেই হয়, তাও সেটা 40 থেকে 50 সেন্টিমিটারের বেশি কখনোই নয়। কিন্তু শিল্ড অঞ্চলের দক্ষিণ পূর্ব আর দক্ষিণ অংশটা কিন্তু আবার অন্যরকম একটু জলবায়ু দেখা যায়। সেখানে বার্ষিক উষ্ণতা কিন্তু হিমাঙ্কের কিছুটা বেশি, যদিও শীতকালে কিন্তু উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। এই জলবায়ুগত বৈশিষ্ট্যকে আমি ওর জন্য বলবো, জলবায়ুগত বৈশিষ্ট্যতে তোরা নোট থেকে না পড়ে বই থেকে পড়িস, কারণ বইতে দুটো ভাগ আলাদা দেওয়া আছে। আর যদি কারোর মনে হয় যে বই থেকে কি করে পড়বো, অসুবিধা হবে, আমি বলবো উত্তর আর দক্ষিণ অংশটা দুটো আলাদা করে আগে লিখে নিস, যে একটা তুন্দ্রা একটা তৈগা জলবায়ুর অন্তর্গত। তারপর একদম ডিরেক্ট তুন্দ্রা জলবায়ুর যে বৈশিষ্ট্যগুলো পড়েছি সেগুলো লিখে দিস, তৈগার যে বৈশিষ্ট্য পড়েছি সেগুলো লিখে দিস।
তাহলে কোনো আর অসুবিধা থাকবে। আচ্ছা, স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সাধারণত এখানে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে পাইন, ফার, স্প্রুস প্রভৃতির তৈগা বনভূমি দেখা যায়। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে শৈবাল, লাইকেন, মস এই জাতীয় উদ্ভিদ ছাড়া সাধারণত কোনো বড় উদ্ভিদ জন্মায় না, কারণ 6 ডিগ্রি সেন্টিগ্রেডের কম উষ্ণতায় বীজের অঙ্কুরোদ্গম হয় না বলে উদ্ভিদ জন্মাতে পারে না। এখানে গড় উষ্ণতা গ্রীষ্মকালে 10 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলেও সেটা 2-3 মাসের জন্য থাকে। ওর জন্য এমন কিছু ছোট ছোট গাছ জন্মায় যারা 2-3 মাসের মধ্যে নিজেদের জীবনচক্র সম্পূর্ণ করে ফেলে, বাকি সময়টা কিন্তু উদ্ভিদ জন্মায় না। তবে তৈগা জলবায়ু অঞ্চলে কিন্তু সরলবর্গীয় উদ্ভিদ জন্মায়, যেটা নরম কাঠের বনভূমি হিসেবে পৃথিবীর মধ্যে বৃহত্তম। আগে ইউরেশিয়ার বনভূমি বলা হতো, একটা পার্ট ছিল, পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এশিয়ার বনভূমিটা পৃথিবীর মধ্যে বৃহত্তম। উত্তর আমেরিকার যে তৈগা বনভূমি সেটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম তৈগা বনভূমি নামে পরিচিত। এছাড়া আমরা যদি পরের পার্টগুলো দেখি যে এখান থেকে কি কি প্রশ্ন আসে, মূলত খনিজ সম্পদের একটা চার্ট আছে তোদের। কৃষি, জীবজন্তু এগুলো সম্বন্ধে খুব ছোট করে পড়লেই হবে, এগুলো বইয়েতেও বেশি নেই। খনিজ সম্পদ থেকে কিন্তু একটা বড় প্রশ্ন আসবে। খনিজ সম্পদের একটা ডিটেলস আসে 3 নম্বরে। খনিজ সম্পদের ডিটেলস নিয়ে আমি আলোচনা করছি না, কারণ এটা একদম চার্ট করা আছে বইতে, জাস্ট চার্টটা মুখস্থ করবি এবং লিখতে হবে। শিল্প সম্পদের ক্ষেত্রে একই রকম ভাবে শিল্পের একটা চার্ট করা আছে, চার্টটা মুখস্থ করে লিখলেই হবে। শিল্পের ডিটেলস এর থেকে বেশি আর কোনো কিছুই পড়ার দরকার নেই। এখন শিল্প থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে, একটা এখানে শিল্পোন্নতি ঘটেছে কেন, একটা কাঠ বা কাগজ শিল্পের উন্নতির কারণ। এই দুটো প্রশ্ন খুব বেশি এখানে আসে প্রথমের পার্টে। তাহলে শিল্পোন্নতির কারণের মধ্যে প্রথমেই আমরা কাঁচামালের প্রাচুর্য, যেরকম ভাবে আগে দেখেছিলাম শিল্পোন্নতির কারণে কাঁচামালের প্রাচুর্যের মধ্যে খনিজ সম্পদ। একইভাবে তুই জায়গার নাম দিয়ে লিখতে হবে, যেমন ল্যাব্রাডর নিউফাউন্ডল্যান্ডের আকরিক লোহা, নোরান্ডার সীসাও দস্তা, শার্টবেরি অঞ্চলের নিকেল প্রভৃতি এই অঞ্চলের শিল্পে খনিজ সম্পদের যোগান দেয়। মানে তোকে পয়েন্টটা ইনফরমেশন দিতে হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা দিলাম খনিজ সম্পদের প্রাচুর্য কাঁচামালের মধ্যে। একটা বনজ সম্পদের প্রাপ্তি অবশ্যই দিবি, কারণ নরম কাঠ এখানকার একটা বড় সম্পদ, নরম কাঠের বনভূমি দেখা যায়। অতএব বনজ সম্পদের প্রাপ্তির মধ্যে কানাডার কুইবেক, অন্টারিও, মানে যেখানে যেখানে কাগজ শিল্প গড়ে উঠেছে সেই জায়গাগুলোর নাম দিতে হবে। এছাড়া জলের যোগানের মধ্যে নদীগুলোর নাম নেলসন, চার্চিল, ম্যাকেঞ্জি এই নদীগুলোর নাম দিতে পারিস, এবং কিছু ক্ষেত্রে হ্রদের জলও ব্যবহার করা হয়। বিদ্যুৎ শক্তির মধ্যে এখানে কিছু জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর নাম আমি পাইনি, ওর জন্য নোটে দিতে পারিনি। জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ শক্তির যোগান পাওয়া যায়। নদী ও হ্রদের মাধ্যমে খুব সহজে পরিবহন ঘটানো হয়। এছাড়াও এখানে কাগজ কলগুলোতে কাঠ পরিবহনের জন্য একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়, যেটা নোটে লেখা নেই, তোরা এই ভিডিও ক্লাসে জিনিসটা শুনে এটা অ্যাড করতে পারিস পরিবহনের মধ্যে। শীতকালে এই কাঠগুলোকে, নদীগুলো বরফাবৃত হয়ে যায় বলে কাঠগুলোকে কেটে নদীর মধ্যে বরফের মধ্যে রেখে দেওয়া হয়। যখন পরে বরফ গলে তখন কাঠগুলো জলের সঙ্গে ভাসতে ভাসতে নিচের দিকে কাঠকলগুলো মূলত একটু দূরে অবস্থিত, সেই জন্য ওগুলোকে আলাদা করে চেন দিয়ে বেঁধে রাখা হয়। ওটা ভেলার মতো ভাসতে ভাসতে কাঠকলের কাছে পৌঁছে যায় এবং খুব সহজেই কাঠটা সংগ্রহ করে নেওয়া যায়। অত ভারী কাঠকে পরিবহন করার দরকার পড়ে না। এটা একটা বিশেষ পরিবহন পদ্ধতি। এটা বরফের উপর দিয়ে অনেক সময় স্লেজের মাধ্যমে নিয়ে যাওয়া হয়, বা অনেক সময় এভাবে বরফ গলে গেলে পিছলে নিয়ে যাওয়ার বা নদীর পথে নিয়ে যাওয়ার একটা পদ্ধতি দেখা যায়। এমনিতে উন্নত পরিকাঠামো আর ক্যাপিটালের খুব একটা অভাব ঘটে না, কারণ এখানে বেশ বড় ব্যবসায়ী সম্প্রদায় রয়েছে। আর এমনিতেই কানাডা কাগজ শিল্পের জন্য পৃথিবীর বিখ্যাত কেন্দ্র, নিউজ প্রিন্ট উৎপাদনে পৃথিবীতে বিখ্যাত, এবং কাগজ শিল্পের মধ্যেও এটা পৃথিবীর প্রথম 3-4টে কেন্দ্রের মধ্যে একটা। অতএব এমনিতেই কাগজ শিল্পের যেহেতু খুব শিক্ষিত মানুষজন এখানে রয়েছে, ফলে একটা অভ্যন্তরীণ চাহিদা রয়েছে, এবং এছাড়াও আন্তর্জাতিক চাহিদা রয়েছে এখানকার কাগজের, কারণ এখানে বেশ উচ্চমানের কাগজ তৈরি হয়। ওর জন্য ক্যাপিটাল বা ডিমান্ড কোনোটার দিক থেকেই কোনো অসুবিধে নেই। এছাড়া পরে দেখবি কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ আমি আলাদা একটা পয়েন্ট করে কাগজ শিল্পের উন্নতির কারণ করে দিয়েছি। কাগজ শিল্প উন্নতির কারণটাও পড়ে নিস, কারণ এই দুটো প্রশ্নই, শিল্প উন্নতির কারণ এবং কাগজ শিল্প উন্নতির কারণ, দুটো প্রশ্নই কিন্তু 5 নম্বরের মতো আসতে পারে। ওর জন্য এটাও পড়ে রাখা উচিত।
দেখ এখানে পশুপালন কৃষি থেকে কোনো বড় প্রশ্ন আসবে না, শিল্প থেকেই আসবে। মূলত 5 নম্বরের দুটো প্রশ্ন শিল্পোন্নতির কারণ এবং কাগজ শিল্পে উন্নতির কারণ। এছাড়া বাকি খনিজ সম্পদের বিবরণ, শিল্পের বিবরণ, এগুলো কিন্তু শর্ট নোটের মধ্যে পড়তে হবে 3 নম্বরের প্রশ্ন। আচ্ছা, এবার তোরা ভিডিও ক্লাসটা দেখ। তোদের নোট পাঠানো হয়ে গেছে, হ্রদ অঞ্চল, কানাডীয় শিল্প দুটোরই আমি নোট পাঠিয়ে দিয়েছি। দুটো থেকে পড়। যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে পার্সোনালি আমাকে ফোন করে প্রবলেম সলভ করে নিস। কবে এক্সাম হবে বা আদার্স ডিটেলস আমি পরে জানিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।